এই ক্লাসে আমরা এনজাইম নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, লিপিড এইগুলো নিয়ে আমরা ক্লাস করেছি এবং তার ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। আজকে এনজাইমের টপিকটুকু নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই এনজাইম কাকে বলে? সহজ কথায় যদি বলতে চাই, এনজাইম হচ্ছে যে অনুঘটক প্রাণী দেহে মানে জীবদেহে খুব অল্প মাত্রায় বিদ্যমান থাকে এবং রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং নিজে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বলা হয়। সহজ কথায় যেই উপাদানটা মানে এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন, এটা খুব অল্প মাত্রায় আমাদের বডিতে থাকে, কোনো জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। ঠিক আছে, বিজ্ঞানী কুহেন উনি সর্বপ্রথম এই এনজাইম শব্দটি ব্যবহার করেন, আমরা যেটাকে এনজাইম ডাকি। আসলে এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন, বিশেষ ধরনের প্রোটিন বা ক্যাটালিজ, সেটাই বিক্রিয়াকে ত্বরান্বিত করে। এবং বিজ্ঞানী সামনার ইনি সর্বপ্রথম ইউরিয়াজ নামক এনজাইম কোষ থেকে পৃথক করেন এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলেন যে এনজাইমস আর প্রোটিনস, অর্থাৎ যে এনজাইম তারা কিন্তু প্রোটিন থেকে উৎপন্ন হয়। সকল প্রোটিন কিন্তু এনজাইম না, কিন্তু সকল এনজাইম কিন্তু প্রোটিন হয়, কারণ এনজাইম প্রোটিন থেকেই উৎপন্ন হয়। কিন্তু সকল প্রোটিন কিন্তু বিক্রিয়াকে প্রভাবিত করে না, অর্থাৎ সকল প্রোটিন কিন্তু এনজাইম না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। পরের এনজাইমের বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানতে চাই, প্রথমত এনজাইম হলো প্রোটিন ধর্মী, অর্থাৎ প্রোটিন থেকে উৎপন্ন হয়। দ্বিতীয়ত জীবকোষে এরা কলরেড রূপে অবস্থান করে এবং এনজাইম পানিতে দ্রবীভূত হয়, অর্থাৎ দ্রবণীয়। এর কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং পিএইচ এর মান কত হয়? 6 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ অতিরিক্ত অ্যাসিড বা অতিরিক্ত ক্ষারে এনজাইম তার কার্যকারিতা নষ্ট করে ফেলে। এর আদর্শ পিএইচ 6 থেকে 9। এরা তাপপ্রবণ, অর্থাৎ সাধারণত 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা সবচেয়ে ভালো কাজ করতে পারে। 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অথবা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে এনজাইম তার কার্যকারিতা ব্যাপকভাবে লোপ পায় আর কি। ঠিক আছে, এবং অতিরিক্ত তাপমাত্রায় এনজাইম কি হয়ে যায়? নষ্ট হয়। কিন্তু কম তাপমাত্রায় এনজাইম নষ্ট হয় না, জাস্ট সেটা সুপ্ত অবস্থায় চলে যায় বা তার কার্যকারিতা বন্ধ হয়ে যায়, এই আর কি। এনজাইম কি বললাম? খুব অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়াকে ত্বরান্বিত বা প্রভাবিত করে। এনজাইম কেবলমাত্র বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়কের সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না। অর্থাৎ যে দ্রব্য থেকে উৎপন্ন যে বস্তুটা হবে সেটা যদি উভয় পাশে সাম্যাবস্থায় চলে আসে, তখন এনজাইম সেটাকে আর প্রভাবিত করে না, শুধুমাত্র বিক্রিয়ককে উৎপাদকে পরিণত করে। এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট এনজাইম একটি নির্দিষ্ট বিক্রিয়াকেই ত্বরান্বিত করতে পারে। অর্থাৎ একটা তালা চাবির মতো, নির্দিষ্ট চাবি যেরকম নির্দিষ্ট তালাকে খুলতে পারে, নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর, সাবস্ট্রেট মানে এনজাইম যার উপর ক্রিয়াশীল থাকে সাবস্ট্রেট বলে, সেই সাবস্ট্রেটের উপরে ক্রিয়াশীল হয় এবং তারকেই প্রভাবিত করে বা বিক্রিয়াকে সমন্বয় বা বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, তাহলে এই গেল এনজাইমের বৈশিষ্ট্য সমূহ। এরপর এনজাইমের নামকরণ, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, পরীক্ষায় মাঝে মাঝে আসে। এনজাইমের নামকরণ প্রক্রিয়া উল্লেখ করো। তাহলে এনজাইমের নামকরণ কি করা হয়? এনজাইম 3টা প্রক্রিয়ায় নামকরণ করা যায়। কিভাবে? একটা সাবস্ট্রেটের ধরন অনুসারে, যেটা একটু আগে বললাম, সাবস্ট্রেট কাকে বলা হয়? এনজাইম যার উপর ক্রিয়াশীল হয় তাকে সাবস্ট্রেট বলে। দ্বিতীয় বিক্রিয়ার ধরন অনুসারে, অর্থাৎ এনজাইম কোন ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে তার উপর ভিত্তি করে এনজাইমের নামকরণ করা যায়। এবং 3 নাম্বার সাবস্ট্রেটের বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে, অর্থাৎ সাবস্ট্রেটের শেষে আমরা এনজাইমের নাম বসিয়ে এই ধরনের নামকরণ করতে পারি। প্রথমে আমরা যদি বলতে চাই সাবস্ট্রেটের ধরন অনুসারে, অর্থাৎ যেটা একটু আগে বললাম যে কোনো এনজাইম যেই বস্তুর উপর বা পদার্থের উপর মানে বিক্রিয়া করে বা ক্রিয়াশীল হয়, সেই পদার্থ বা বস্তুকেই সাবস্ট্রেট বলা হয়। ঠিক আছে, এখন এই সাবস্ট্রেটের নামের শেষে যদি আমরা এস যুক্ত করি, অর্থাৎ এস যুক্ত করি, তাহলে কিন্তু এনজাইমের নাম হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা যদি এরকম লিখি সুক্রোজ, ধরলাম এটা একটা সাবস্ট্রেট। সুক্রোজের লাস্টে যদি আমরা এজ লাগাই, তাহলে এনজাইমের নাম হয়ে যাবে সুক্রেজ, রাইট? আমরা যদি এরকম হয় যে ইউরিয়া
ইউরিয়া এর নামের শেষে আমরা এইচ যুক্ত করলাম, এনজাইমের নাম হবে ইউরিয়েজ। যদি এনজাইমের নাম হয় লিপিড, সাবস্ট্রেটের নাম হয় লিপিড, এর সাথে এস যুক্ত হয়, এনজাইমের নাম হবে লাইপেজ। যদি সাবস্ট্রেটের নাম প্রোটিন হয়, এর সাথে এস যুক্ত হবে, তাহলে এনজাইমের নাম কি হবে? প্রোটিয়েজ হবে। হয়ে গেল। তাহলে সাবস্ট্রেটের অনুসারে কি? এনজাইম যার উপর ক্রিয়াশীল হয় তাকে সাবস্ট্রেট বলে। সাবস্ট্রেটের শেষে যদি আমরা কি যুক্ত করতে পারি? সাবস্ট্রেটের শেষে যদি আমরা এস যুক্ত করতে পারি, তাহলে সেটা এনজাইমের নামে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে। 2 নাম্বারটা কি আছে? 2 নাম্বারটা হচ্ছে বিক্রিয়ার ধরন অনুসারে। বিক্রিয়ার ধরন হচ্ছে এনজাইম কি ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে, সেই বিক্রিয়ার নামের 2টা অংশ যদি বলি, প্রথমাংশের শেষে এস যুক্ত করলে আমরা এনজাইমের নাম পেতে পারি। কথা বুঝো? সেটা কি বললাম? যে এনজাইম যেই বিক্রিয়াকে ত্বরান্বিত করে সেই বিক্রিয়ার ধরলাম একটা নাম আছে, লাইক হাইড্রোলাইসিস, এটা একটা বিক্রিয়ার নাম। তাহলে হাইড্রোলাইসিসের প্রথম অংশের নাম কি? হাইড্রো লাইসিস। তারপরে তাহলে এই প্রথম অংশের সাথে এস যুক্ত করে আমরা এনজাইমের নাম তৈরি করতে পারি। এই নামকরণটা কি করে হয়? যেমন আমরা যদি বলতে পারি একটা বিক্রিয়ার নাম ধরলাম অক্সিডেশন, অক্সিডেশন, এর সাথে যুক্ত করলাম, তো অক্সিডেশনের প্রথম অংশ অক্সিড, এটার সাথে আমরা এস যুক্ত করলে হয়, তাহলে অক্সিডেজ। এনজাইমের নাম হচ্ছে অক্সিডেজ, রাইট? যদি আমরা এমন একটা এনজাইম নেই রিডাকশন বিক্রিয়া যদি বলি, রিডাকশন এর সাথে যদি এ যুক্ত করি, তাহলে এনজাইমের নাম হবে কি? রিডাকটেজ। আমরা যদি এনজাইমের নাম ধরি, বিক্রিয়ার নাম ধরি হাইড্রোলাইসিস, এর নামে শেষে এস যুক্ত হবে, তাহলে এনজাইমের নাম কি? প্রথমাংশে হাইড্রো, তাহলে হাইড্রোলেস। তাহলে কোন ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করছে? তার নামের প্রথমাংশের সাথে এস যুক্ত করলে এনজাইমের নাম হয়ে যাচ্ছে। তৃতীয় নামকরণ পদ্ধতি হচ্ছে সাবস্ট্রেট বিক্রিয়ায় মিলিত বৈশিষ্ট্য অনুসারে। এই ক্ষেত্রে বিষয়টা কি হয়? এই বিষয়টা হচ্ছে কোনো এনজাইমের মানে সাবস্ট্রেটের নামের শেষে সরাসরি এনজাইমের নাম যুক্ত করা হয় এবং এই ধরনের নামকরণ করা হয়। ধরলাম একটা যৌগের নাম, মানে একটা সাবস্ট্রেটের নাম হচ্ছে হেক্সোস, একটা সাবস্ট্রেটের নাম হচ্ছে হেক্সোস। ঠিক আছে। হেক্সোস মানে গ্লুকোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে। এই হেক্সোজের সাথে আমরা এনজাইম যুক্ত করলাম, সেটা হচ্ছে এনজাইমের নাম হবে কাইনেজ। এনজাইমের নাম যুক্ত হবে কাইনেজ। তাহলে হেক্সোস হচ্ছে সাবস্ট্রেট, এনজাইমের নাম হবে কাইনেজ। তাহলে এই ধরনের নামকরণ কি হবে? প্রথমাংশ নিব হেক্সোকাইনেজ, এনজাইমের নাম হবে হেক্সোকাইনেজ। কারণ এই হেক্সোকাইনেজ কোন বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে সেই বিষয়টা যদি আমরা জানতে চাই, তাহলে যদি আমরা কাইনেজ কোন ধরনের এনজাইমকে প্রভাবিত করে, ফর এক্সাম্পল আমরা বললাম হচ্ছে গ্লুকোজের সাথে কি যুক্ত হবে? এটিপি যুক্ত হবে। ঠিক আছে। তো গ্লুকোজের সাথে যদি এটিপি যুক্ত হয়, তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট। ধরলাম এটা একটা বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া এনজাইম হিসেবে কে কাজ করবে? এনজাইমে কাজ করবে হেক্সোকাইনেজ।
এটা হচ্ছে একটা গ্লাইকোলাইসিস বিক্রিয়া। এই গ্লাইকোলাইসিস বিক্রিয়ার মধ্যে এই হেক্সোকাইনেজ এনজাইম কাজ করে। তাহলে সাবস্ট্রেটের নামের শেষে এনজাইম যুক্ত হয়ে নামকরণ হয়, বিক্রিয়া যার উপর করে সে বিক্রিয়ার নামের প্রথমাংশের শেষে এনজাইমের নাম যুক্ত হয়ে এই এস যুক্ত হয়ে নামকরণ হয়, এবং বিক্রিয়া এবং সাবস্ট্রেট দুটো মিলিত হবে একত্রিত হয়ে এই এনজাইমের নামকরণ করা যায়। তাহলে এনজাইমের নামকরণ সম্পর্কে জানলাম। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা সম্পর্কে জানবো। এগুলো সংজ্ঞার জন্য আসে, এমসিকিউর জন্য আসে, অনেকবার পরীক্ষার মধ্যে আসে। অর্থাৎ সব এনজাইমই প্রোটিন। একটু আগে আমরা বললাম যে এনজাইম সাধারণত প্রোটিন দ্বারা তৈরি হয়। যদি এই প্রোটিনের মধ্যে অর্থাৎ এনজাইম শুধুমাত্র যদি প্রোটিন দ্বারা গঠিত হয়, আর কোনো উপাদান না থাকে, তাকে বলা হবে সরল এনজাইম। শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত হবে, আর কিছু থাকবে না। যদি এমন হয় যে এনজাইমের প্রোটিন অংশের সাথে একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকে, তখন সেই এনজাইমকে কনজুগেট প্রোটিন বলে। এনজাইমের একটা প্রোটিন অংশের সাথে একটি অপ্রোটিন অংশ যুক্ত থাকলে তাকে কনজুগেট প্রোটিন বলে। এই তাহলে কনজুগেট প্রোটিন, অপ্রোটিন অংশ, অপ্রোটিন অংশ এটা অনেক কিছু হতে পারে, ঠিক আছে। এই কনজুগেট প্রোটিনের দুটো অংশ, এটা প্রোটিন একটা অপ্রোটিন। এই কনজুগেট প্রোটিনের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপোএনজাইম, এবং যে অপ্রোটিন অংশটি আছে সেটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ, ঠিক আছে। আবার বলছি, এনজাইমের যদি প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে কনজুগেট এনজাইম বলে। তাহলে কনজুগেট এনজাইমের দুটো অংশ আছে, একটা প্রোটিন অংশ আছে, একটা অপ্রোটিন অংশ আছে। প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপোএনজাইম, আর অপ্রোটিন অংশটাকে বলা হয় কি, প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ তো অপ্রোটিন অংশ। অপ্রোটিন অংশের যদি কোনো কারণে মেটাল হয়, ঠিক আছে, এটা যদি কোনো কারণে মেটাল হয় বা কোনো ধরনের ধাতু হয়, এই ধরনের ধাতু, তাকে বলা হবে কো ফ্যাক্টর। আর যদি এই প্রস্থেটিক গ্রুপ যেটা আছে এটা যদি কোনো জৈব রাসায়নিক বস্তু হয়, তখন সেটাকে বলা হয় কো এনজাইম, তখন সেটাকে বলা হয় কো এনজাইম, ঠিক আছে। কো এনজাইম, কো এনজাইম বলা হয়। এফইডি, এনএডি, এটিপি। অনেক সময় পরীক্ষার মধ্যে না এগুলোর পূর্ণরূপ আসে, যে এফইডি, এনএডি, এটিপি, এগুলোর হচ্ছে পূর্ণ নাম লেখো। তো আমরা এগুলোর হচ্ছে পূর্ণ নাম যদি আমরা উল্লেখ করতে চাই, যে এগুলোর পূর্ণ নাম জিনিসটা কি, এগুলোর পূর্ণ নাম, ওকে, এগুলোর পূর্ণ নাম কি সেটা আমরা যদি জানতে চাই। ফর এক্সাম্পল, অনেক সময় পরীক্ষার মধ্যে এগুলো জ্ঞানমূলকের জন্য আসে, যেমন হচ্ছে পূর্ণ নাম যদি আসে NAD, এর পূর্ণ নাম কি, এটার পূর্ণ নাম হচ্ছে, আচ্ছা আমরা NAD এটা বলার আগে এটা FAD বলি, FAD, তাহলে কি হবে, ফ্ল্যাভিন অ্যাডেনিন নিউক্লিও ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। যদি এরকম হয়, আমরা এটাকে এখন NAD বলি, তাহলে কি হবে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, রাইট। যদি এরকম হয় NADH প্লাস H প্লাস, এই নামটার সাথে কি যুক্ত হবে, কখনো যদি কোনো যৌগের শেষে H থাকে, মানে H প্লাস থাকে, তখন তার নামের সামনে বিজারিত মানে রিডিউসড কথাটা হবে, অর্থাৎ রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। অর্থাৎ কি হবে, রিডিউসড, আমি ওখানে ছিল নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, রাইট। যদি এরকম হয় NADPH প্লাস H প্লাস এমন হয়, তাহলে কি হবে, রিডিউস নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, কি হবে, ফসফেট, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ঠিক আছে। এরপর যদি এরকম হয় যে ATPর পূর্ণরূপ লেখো, আসতেই পারে পরীক্ষার মধ্যে, এটা কি হবে, এটা হচ্ছে অ্যাডিনো
এডিনোসিন, এটা হচ্ছে এডিনোসিন ট্রাই ফসফেট। আর যদি আসে কো এ এমন যদি আসে তাহলে এটার নাম হবে কো এনজাইম এ। এই তো পুনরূপগুলো পরীক্ষার মধ্যে পুনরূপগুলো অনেক সময় আসে। তাহলে ফ্লেভিন এডিনিন ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড, যদি পি এইচ থাকে তাহলে রিডিউস নিকোটিনামাইড হবে, পি থাকলে রিডিউস নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, অ্যান্ড কোয়ে হচ্ছে কোএনজাইম এ। তো এগুলো হচ্ছে কিছু নামকরণের আমরা এমসিকিউ, এগুলো জ্ঞানমূলকের জন্য আসে এবং নামকরণের জন্য আসে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে এনজাইমের ক্রিয়া কৌশল, অর্থাৎ এনজাইম কিভাবে কাজ করে, অথবা আরেকটা পদ্ধতি আছে, এটা অনেকবার পরীক্ষার মধ্যে আসছে 2 মার্কের জন্য 3 মার্কের জন্য, এটা হচ্ছে এনজাইমের তালা চাবি মতবাদ উল্লেখ কর। সরাসরি আমি লিখিয়ে দিয়েছি, বাট বইয়ের মধ্যে শুধুমাত্র ক্রিয়া কৌশলটা লেখা আছে, ব্যাখ্যার মধ্যে তালা চাবিটা বলা আছে, আমরা এটা আগে থেকে বলে দিলাম। তো এনজাইমের তালা চাবি কৌশল যদি বুঝতে চাই তাহলে বুঝতে হবে প্রত্যেকটা এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান থাকে, ঠিক আছে। এন্ড অ্যাক্টিভ সাইট কি, যেই জায়গার মধ্যে সাবস্ট্রেট যুক্ত হয়ে বিক্রিয়াটা কন্ডাক্ট করতে পারবে। বিজ্ঞানী ইমিল ফিশার হচ্ছে প্রথম এই অ্যাক্টিভ সাইট প্রস্তাবনা উল্লেখ করেন, এবং যে আছে পলিপেপটাইড যে চেইন আছে, এই পলিপেপটাইড চেইনের ফোল্ডিং এর কারণেই সাধারণত এই অ্যাক্টিভ সাইট তৈরি হয়ে থাকে, এবং এই অ্যাক্টিভ সাইট এবং সাবস্ট্রেটের সম্পর্ক হচ্ছে অনেকটা তালা চাবির মতো, অর্থাৎ নির্দিষ্ট সাবস্ট্রেটই নির্দিষ্ট এনজাইমের সাথে যুক্ত হতে পারবে এবং বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারবে। এখন এই ঘটনাটা ঘটে কি করে? এই ঘটনাটা ঘটে হচ্ছে 2টা ধাপে। প্রথম হচ্ছে একটা এনজাইম আর একটা সাবস্ট্রেট, মানে স্পেসিফিক এনজাইম স্পেসিফিক সাবস্ট্রেট একত্রিত হয়ে একটা যৌগ তৈরি করে, অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি করে। দ্বিতীয় ধাপে হচ্ছে কি করে, সেই এনজাইমটা সে সাবস্ট্রেটটাকে ভেঙে দেয়, আলাদা করে ফেলে বা তার উপর ক্রিয়াশীল হয়, এবং নিজে এনজাইম অপরিবর্তিত থাকে। এখানে লেখা আছে যে প্রথমে কি হয়, এনজাইম সাবস্ট্রেট অণুর সাথে এনজাইমের সক্রিয় স্থানে যুক্ত হয় এবং সাবস্ট্রেটে সংযুক্ত হওয়ার পর এনজাইম সাবস্ট্রেট যৌগ সৃষ্টি করে। দ্বিতীয় ধাপে এই ক্ষেত্রে হচ্ছে এনজাইম সাবস্ট্রেটকে ভেঙে দিয়ে নতুন পদার্থ সৃষ্টি করে এবং এনজাইম নিজে অপরিবর্তিত থেকে যায়। এই হচ্ছে 2টা পার্ট। এখন এই 2টা পার্টের হচ্ছে এখানে এই চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ যে এনজাইমটা আছে, এই যে এনজাইমটা আছে, এই এনজাইমটার মধ্যে হচ্ছে আমরা এভাবে চাইলে আঁকতে পারি, এভাবে চাইলে আঁকতে পারি, এবং এখানের যে সাবস্ট্রেটগুলো আছে এটা হচ্ছে ধরলাম এভাবে আমরা খাঁজগুলো আঁকতে পারি। ধরলাম এটা একটা হলো, তারপরে হচ্ছে এটা হলো, এরকমভাবে সাবস্ট্রেট আমরা যুক্ত করতে পারি। তাহলে এখানে দেখতে এনজাইম, এখানে সাবস্ট্রেট এ আছে, সাবস্ট্রেট বি আছে। ধরলাম এনজাইম হচ্ছে সুক্রেজ আর এটা হচ্ছে কি সুক্রোজ, মানে সাবস্ট্রেট ও সুক্রোজ। তাহলে এনজাইম সুক্রোজের কি তৈরি হয়েছে, সাবস্ট্রেট আর এনজাইমের যৌগ তৈরি হয়েছে। তৃতীয় ক্ষেত্রে এনজাইম অপরিবর্তিত আছে এবং ধরলাম এই সাবস্ট্রেটটা হচ্ছে সুক্রোজ, সুক্রোজকে ভেঙে এখানে তৈরি করছে হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। কারণ আমরা জানি ইতিমধ্যে আমরা কার্বোহাইড্রেট টপিকের মধ্যে পড়েছি যে সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়। এগুলো হচ্ছে এনজাইমের তালাচাবির যে মতবাদটা আছে সেটা। এখন অনেক সময় এই তালাচাবির মতবাদটা অনেক বিজ্ঞানীরা এটাকে আবার অস্বীকারও করেছেন এবং বলেছেন যে না, অনেক সময় এরকম হয় না। কখনো যদি এরকম হয় যে এনজাইম কি করতে পারে না, এনজাইম হচ্ছে সাবস্ট্রেটের স্থানে কি যুক্ত হতে পারে না, অ্যাক্টিভ সাইটে, এনজাইমের অ্যাক্টিভ সাইটে হচ্ছে সাবস্ট্রেট যুক্ত হতে পারে না, অনেক সময় এরকম হয়ে থাকে। এই সময় এনজাইম কি করে, নিজে থেকেই ওই সাবস্ট্রেটের মতো করে নিজের আকৃতি পরিবর্তন করে নেয় এবং যাতে সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে পারে। এই ধরনের যুক্ত হওয়াকে বলা হয় ইনডিউস ফিট। অর্থাৎ অনেক সময় সাবস্ট্রেট এনজাইমের সাথে যুক্ত হতে পারে না, এমন অবস্থায় এনজাইম তার অ্যাক্টিভ সাইটের আকার কি করে, পরিবর্তন করে এবং সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়। এনজাইমের সাথে সাবস্ট্রেট এই ধরনের যুক্ত হওয়াকে বলা হয় ইনডিউস ফিট। আবার অনেক সময় দেখা যায় যে এনজাইমের যে অ্যাক্টিভ সাইট আছে সেখানে কোনো বস্তু বা পদার্থ যুক্ত হয়ে এনজাইমের অ্যাক্টিভ সাইটের কার্যকারিতা নষ্ট করে দেয়, অথবা এনজাইমের অন্য কোনো স্থানেও যুক্ত হয়ে সাধারণত এনজাইমের কার্যকারিতা নষ্ট করতে পারে। এই ধরনের বস্তুগুলোকে সাধারণত কি বলা হয়, এই ধরনের বস্তুগুলোকে ইনহিবিটর, এই ধরনের বস্তুকে
ইনহিবিটর বলে। অর্থাৎ ইনহিবিটরের কাজে কি, এদের কাজ হচ্ছে এনজাইমের সাথে যুক্ত হয়ে এনজাইমের অ্যাক্টিভ সাইটকে নষ্ট করে দেওয়া, ফলে সাবস্ট্রেট যুক্ত হতে পারে না এবং এর ফলে বিক্রিয়াও কন্ডাক্ট হয় না, অর্থাৎ ওই এনজাইমটা অকার্যকর হয়ে যায় বা মানে কি বলবো ইউজলেস হয়ে যায় বা নষ্ট হয়ে যায় আর কি। এগুলো হচ্ছে এনজাইমের ক্রিয়া কৌশল সম্পর্কিত আলোচনা। এখন আমরা এই যে এখানে ক্রিয়া কৌশল সম্পর্কে ইনডিউস ফিট এবং কিভাবে অ্যাক্টিভ সাইটকে নষ্ট করে সেই বিষয়টা সম্পর্কে এখানে উল্লেখ করা আছে। এরপরে হচ্ছে এনজাইমের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা আলোচনা করব। এনজাইমের শ্রেণীবিন্যাস যদি আলোচনা করি তাহলে এনজাইমকে গঠনের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা যায় দুই প্রকার, একটা সরল এনজাইম, একটা কনজুগেট প্রোটিন। সরল মানে শুধু প্রোটিন দ্বারা তৈরি হবে, আর কনজুগেট প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ যুক্ত হবে, তাই এটা নিয়ে আমরা আলোচনা করলাম না, একটু আলোচনা করেছি। আর দুই নাম্বার হচ্ছে কি ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করবে তার উপর ভিত্তি করে এনজাইমকে অনেক ভাগে ভাগ করা হয়। কোথাও 6টা বলা আছে, কোথাও 7টা বলা আছে, আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে 9টা বলা আছে। আমরা চেষ্টা করবো একটু মানে ইজি ওয়েতে এই বিক্রিয়াগুলো বলার জন্য, ঠিক আছে। প্রথমে হচ্ছে কি ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে তার উপর যদি ভিত্তি করি তাহলে সেটা হচ্ছে 1 নাম্বার অক্সিডো রিডাকটেজ এনজাইম। মানে এটা এনজাইমের শ্রেণীবিন্যাসের কথা বলছি। অক্সিডো রিডাকটেজ মানে অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন কাকে বলা হয়, জারণ কাকে বলা হয়, ঠিক আছে। মানে সহজ কথায় অক্সিডো রিডাকটেজ এনজাইম হচ্ছে এই জারণ বিজারণ বিক্রিয়াকে নিয়ন্ত্রণ বা পরিচালনা করে। প্রথমে অক্সিডেশন কাকে বলা হয়, যদি কোনো যৌগের সাথে অক্সিজেন যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন বা ইলেকট্রন অপসারণ হয় তখন সেই বিক্রিয়াকে অক্সিডেশন বা জারণ বলে। আর যদি কোনো যৌগের সাথে এই হয় হাইড্রোজেন বা ইলেকট্রন এগুলো যুক্ত হয় তখন তাকে রিডাকশন বলা হয়। এবং এই এনজাইমের মাধ্যমেই অক্সিডো রিডাকটেজ এনজাইমের মাধ্যমেই বিক্রিয়া ঘটে থাকে। যেমন একটা এক্সাম্পল আমরা বলতে পারি ডিহাইড্রোজেনেস একটা এনজাইম আছে, এই ডিহাইড্রোজেনেস। কারণ এই বিক্রিয়াটা যদি আমি দেখাতে যাই তাহলে আমরা কি করে দেখাবো, তাহলে এই বিক্রিয়াটা যদি আমরা এখানে দেখাই তো ধরলাম একটা যৌগ, এর নাম হচ্ছে একটা যৌগের নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক 3-ফসফোগ্লিসারেলডিহাইড। এটা আবার 3-ফসফোগ্লিসারেলডিহাইড 3-ফসফোগ্লিসারেলডিহাইড, ঠিক আছে। এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে একটা যৌগ উৎপন্ন হবে। এই যৌগের নাম হচ্ছে 1,3, মানে 1,3ও লিখতে পারো, আমি সহজে 1,3 লিখছি। 1,3 বিস ফসফোগ্লিসারিক 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ক্ষেত্রে এনজাইম হিসাবে কি কাজ করতে পারে, এখানে এনজাইম হিসাবে কাজ করতে পারে ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজেনেস ঠিক আছে। তাহলে 3-ফসফোগ্লিসারেলডিহাইডকে ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজেনেস, এখানে যুক্ত হতে পারে আবার একটা অজৈব ফসফেট যুক্ত হতে পারে, অর্থাৎ এটিপি থেকে একটা অজৈব ফসফেট যুক্ত হতে পারে, এখান থেকে উৎপন্ন হয় 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এগুলো হচ্ছে অক্সিডো রিডাকটেজ এনজাইম। দ্বিতীয় হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম। ট্রান্সফারেজ এনজাইম হচ্ছে এই জাতীয় এনজাইম কি করে, কোনো একটা যৌগ থেকে কোনো মূলককে বা কোনো পদার্থকে অপসারণ করে অন্য কোনো যৌগের সাথে যুক্ত করে, এই ধরনের এনজাইমকে বলা হয় ট্রান্সফারেজ এনজাইম। এখন এই ট্রান্সফারেজ এনজাইমটা কি ধরনের কাজ করে, এটার একটা এক্সাম্পল হচ্ছে কাইনেস বা ট্রান্সফারেজও বলতে পারি। এটার যদি আমরা একটা বিক্রিয়া দেখাতে যাই তাহলে এই ধরনের প্রশ্ন আসলে তুমি কি লিখবা, প্রথম হচ্ছে এনজাইমটা কি করে, এই জাতীয় এনজাইম এই কাজ করে, এই জাতীয় এনজাইম এই কাজ করে, এটা লিখবা, একটা করে বিক্রিয়া লিখবা, শেষ। যদি 8টা বা 9টা আছে অ্যাকচুয়ালি আমাদের আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে, তুমি 6টা 7টা প্রথম 6টা বা প্রথম 7টা চাইলে লিখতে পারো, কোনো প্রবলেম নেই।
কেন এতগুলো লেখা সম্ভব না পরীক্ষার মধ্যে, আমরা শর্ট করে সবগুলো আনসার করছি। তাহলে ট্রান্সফারেজ কি? এটা হচ্ছে এই ধরনের এই জাতীয় এনজাইম হচ্ছে কোনো যৌগ থেকে কোনো একটি অংশকে অপসারণ করে অন্য একটি যৌগের সাথে যুক্ত করে। এইটার যদি আমরা বিক্রিয়া সম্পর্কে জানতে যাই তাহলে এইটার বিক্রিয়াটা হচ্ছে এরকম, এটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড এখান থেকে একটা NH2 অপসারণ হবে, অপসারণ হয়ে এটা যুক্ত হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে উৎপন্ন হলো, এখানে এনজাইমের নাম ট্রান্সফারেজ, এটা আমরা পরে লিখছি। এখানে তৈরি হবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড প্লাস, বাকিটা নিচে লিখছি, এটা হচ্ছে তৈরি করবে অ্যাসপারটিক অ্যাসিড। অ্যাসপারটিক অ্যাসিড। তাহলে এনজাইমের নাম কি হবে? এনজাইমের নাম হবে ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ এনজাইম। তাহলে গ্লুটামিক অ্যাসিড থেকে একটা কি হবে? একটা NH2 মানে অ্যামিনোমূলক হচ্ছে চলে যাবে হচ্ছে কোথায়? অ্যাসিডিক অ্যাসিডের সাথে। গ্লুটামিক অ্যাসিড NH2 হারিয়ে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড হয়ে যাবে এবং অক্সালোঅ্যাসিডিক অ্যাসিড NH2 গ্রহণ করে অ্যাসপারটিক অ্যাসিড হয়ে যাবে। এগুলো হচ্ছে ট্রান্সফারেজ এনজাইমের কথা। 3 নম্বর হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেস, অর্থাৎ কোনো যৌগের কোনো একটা বন্ডের সাথে পানি যুক্ত করে হাইড্রোলাইসিস বিক্রিয়াকে সম্পন্ন করাকে বলা হয় হাইড্রোলেস। কোনো যৌগের কোনো একটা বন্ডের সাথে, মানে এই ধরনের এনজাইম কোনো একটা যৌগের কোনো একটা বন্ডের সাথে পানি যুক্ত করে হাইড্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়? সেটাকে ভাঙা হয় বা যাই করা হয় না কেন, হাইড্রোলাইসিস করা হয়, সেই এনজাইমকেই হাইড্রোলেস এনজাইম বলে। এটা খুবই সহজ একটা বিক্রিয়া, সেটা হচ্ছে ধরলাম আমাদের একটা উপাদান, এটা এক্সাম্পল হচ্ছে সুক্রেজ, প্রোটিয়েস, ইনভার্টেস, এগুলো হচ্ছে এই এনজাইমের নাম। তাহলে ধরলাম হচ্ছে সুক্রোজ এর সাথে যুক্ত হবে কি? সুক্রোজের সাথে যুক্ত হবে কি? সুক্রোজের সাথে যুক্ত হবে এক অণু পানি, এখানে এনজাইম হিসাবে কাজ করবে সুক্রেজ, ঠিক আছে। আর এখানে তৈরি করবে, আমরা জানি সুক্রোজকে ভাঙলে তৈরি হয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে এখানে এনজাইম হিসেবে কে কাজ করবে? এনজাইম হিসেবে কাজ করবে সুক্রোজ পানি সহযোগে সুক্রেজ এনজাইমের প্রভাবে ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। দ্যাটস অল। তাহলে এটাই হচ্ছে হাইড্রোলাইসিস বা হাইড্রোলেস। আইসোমারেজ হচ্ছে কি? এই ধরনের এনজাইম অ্যালডোস সুগারকে কিটোস সুগার বানায় বা কিটোস সুগারকে অ্যালডোস সুগার বানায়, অ্যালডোস সুগারকে কিটোস সুগার বানায় অথবা কিটোস সুগারকে অ্যালডোস সুগার বানায়। এখন এটা কিভাবে বানায় সেটা আমরা দেখব। এখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে গ্লুকোজ 6-ফসফেটকে ফ্রুক্টোজ 6-ফসফেট বানায়, কারণ গ্লুকোজ হচ্ছে অ্যালডোস সুগার আর ফ্রুক্টোজ হচ্ছে কিটোস সুগার। তো আমরা এখানে এই বিক্রিয়াটা দেখতে পারি। তো ধরলাম এটা হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট আইসোমারেজ এনজাইমের প্রভাবে সেটা পরিণত হবে ফ্রুক্টোজ 6-ফসফেট। এই বিক্রিয়ায় এনজাইম হিসাবে কাজ করবে হচ্ছে, যেহেতু গ্লুকোজ একটা গ্লুকোজ একটা ইয়া আছে, এখানে থেকে আমরা প্রথম কি লাগবে? ফসফো গ্লুকো, আর এনজাইমের নাম কি? আইসোমারেজ। তাহলে ফসফো গ্লুকো আইসোমারেজ। ফসফোগ্লুকো আইসোমারেজ।
গ্লুকোজ 6 ফসফেটকে ফ্রুক্টোজ 6 ফসফেট অ্যালডোজকে কিটো সুগার বানায়, সেটাই হচ্ছে আইসোমারেজ এনজাইমের কাজ। 5 নাম্বার হচ্ছে কার্বক্সিলেজ এনজাইম। এখানে কার্বক্সিলেজ হচ্ছে কি, কোনো যৌগের সাথে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করা অথবা কোনো যৌগের সাথে কার্বন ডাই অক্সাইড মুক্ত করার জন্য যে এনজাইম কাজ করে সেটাই হচ্ছে কি কার্বক্সিলেজ এনজাইম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা একটা দেখাতে পারি, এটা আমরা C4 চক্রের মধ্যে একটা বিক্রিয়া আছে, আমরা যে কোনো বিক্রিয়া দিতে পারি, লজিক্যাল যে কোনো বিক্রিয়া যেটা কার্বক্সিলেজ বা কার্বন ডাই অক্সাইডের কাজ করে। ধরলাম হচ্ছে এটা হচ্ছে ফসফো ইনল ইনল পাইরুভিক ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ধরলাম এটা একটা এনজাইম, এখানে 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 বিক্রিয়া করবে, এখানে যুক্ত হবে কার সাথে, কার্বন ডাই অক্সাইডের সাথে। এনজাইমের নাম হচ্ছে কার্বক্সিলেজ, বা আমরা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এরকম দিয়ে নাম দিতে পারি, দরকার নেই, আমরা শুধুমাত্র কার্বক্সিলেজ নাম দিলেই হবে। যুক্ত করে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং এখানে এনজাইম হিসেবে কাজ করে কে, কার্বক্সিলেজ। কার্বক্সিলেজের কাজই হচ্ছে কোনো যৌগের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত করা অথবা কোনো যৌগ থেকে কার্বন ডাই অক্সাইডকে মুক্ত করা। ওকে ফাইন, হলো। এপিমারেজ, এই জাতীয় এনজাইম হচ্ছে কোনো যৌগের এপিমার রূপান্তর করতে ব্যবহৃত হয় বা সাহায্য করে। এপিমার মানে হচ্ছে কার্বন সংখ্যা একই থাকবে, কিন্তু কার্বনের যে ওরিয়েন্টেশন বা এর যে স্থাপন এইটার পরিবর্তন হবে, অর্থাৎ ডান দিকে থাকলে ওয়েজ বাম দিকে যাবে, বাম দিকে থাকলে ডাইন দিকে আসবে, মানে কার্বন ডাই অক্সাইডের বা কার্বনের কোনো একটা নির্দিষ্ট কার্বনের ওরিয়েন্টেশনটা বা অ্যারেঞ্জমেন্টটা কি হবে, চেঞ্জ হবে। এপিমারেজ এনজাইমের যদি আমরা একটা বিক্রিয়া দিতে পারি, তাহলে এপিমারেজ এনজাইমের বিক্রিয়া এখানে আমরা বলতে পারি জাইলুলোজ 5 ফসফেট, এখানে এপিমারেজ কাজ করবে হবে রাইবোলোজ 5 ফসফেট। সেম, খালি কার্বনের নির্দিষ্ট একটা কার্বনের 3 নং কার্বনের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়, নাথিং এলস। এনজাইমের নাম কি আছে, এপিমারেজ। ঠিক আছে, তাহলে কোনো যে এনজাইম বা এই প্রকৃতির এনজাইম এপিমার সৃষ্টিতে, কোনো একটা যৌগের এপিমার সৃষ্টিতে সাহায্য করে। 7 নম্বর হচ্ছে ফসফোরাইলেজ, অর্থাৎ কোনো একটা যৌগের সাথে ফসফেটকে যুক্ত করা অথবা কোনো একটা যৌগের থেকে ফসফেটকে মুক্ত করাকেই যে এনজাইম করে সেটা হচ্ছে কি ফসফোরাইলেজ এনজাইম। তাহলে গ্লুকোজের সাথে এটাও একটা বিক্রিয়া, এটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট গ্লাইকোলাইসিসের ফার্স্ট যেটা, তাহলে গ্লুকোজকে কি যুক্ত করবো আমরা, এখান থেকে গ্লুকোজকে আমরা এটিপি থেকে একটা ফসফেট নিয়ে এনজাইমের এখানে হেক্সোকাইনেজ নামক এনজাইমটা হবে। হেক্সোকাইনেজ এনজাইমটা হওয়ার পর এখানে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট প্লাস এডিপি। এনজাইমের নাম জানি কি ছিল, হেক্সোকাইনেজ, যেহেতু হেক্সোসের উপর কাজ করছে তাহলে হেক্সোকাইনেজ এনজাইম কাজ করবে। ওকে, লাইগেজ কি, এখানে হচ্ছে এটিপি থেকে শক্তি গ্রহণ করে কি করবে, কোনো একটা নতুন যে যৌগ তৈরি করাই হচ্ছে কার কাজ, লাইগেজের কাজ। আবার বলছি, এই ধরনের এনজাইম এটিপি থেকে শক্তি গ্রহণ করে দুইটা সাবস্ট্রেটকে যুক্ত করে নতুন দুটা যৌগ তৈরি করে, তাকে বলা হয় হচ্ছে কি লাইগেজ।
তো লাইগেজের ক্ষেত্রে যদি আমরা এখানে বিক্রিয়া দেখতে যাই, ঠিক আছে, লাইগেজের ক্ষেত্রে যদি আমরা এখানে বিক্রিয়া দেখতে চাই তাহলে গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড এর সাথে NH3 প্লাস ATP যুক্ত হবে এবং এনজাইমের প্রভাবে এটা রূপান্তরিত হবে গ্লুটামিনে পরিণত হবে প্লাস ADP প্লাস অজৈব ফসফেট। এখানে এনজাইম হিসেবে কাজ করবে গ্লুটামিক সিনথেটেস, গ্লুটামিক সিনথেটেস। অর্থাৎ কোন একটা যৌগ বা দুটা যৌগ ধরলাম, গ্লুটামিক অ্যাসিড একটা যৌগ, NH3 একটা যৌগ, এটার সাথে এটা যুক্ত করে নতুন একটা যৌগ গ্লুটামিন তৈরি করছে। এডিপি আর ফসফেটটা আলাদা হয়ে গেছে, কারণ যখন এটিপিকে ভাঙছি এই শক্তির প্রভাবে এই দুটা যৌগ যুক্ত হয়ে বা দুটো সাবস্ট্রেট যুক্ত হয়ে গ্লুটামিনটা যুক্ত করা হয়েছে। লাস্ট লায়েজ যদি আমরা বলতে যাই তাহলে লায়েজ হচ্ছে কি, এই জাতীয় এনজাইম কোনো জারণ বিজারণ হাইড্রোলাইসিস ছাড়া একটা সাবস্ট্রেটের কোনো মূলককে অন্য কোথাও স্থানান্তর করে বা অন্য কোনো সাবস্ট্রেটে বা অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে সাহায্য করে, ঠিক আছে। কার্বন কার্বন, কার্বন নাইট্রোজেন, নাইট্রোজেন অক্সিজেন, এদের মধ্যে নর্মালি স্থানান্তরটা করে থাকে। এখন এই ধরনের এটার একটা বিক্রিয়া আছে, যেমন হচ্ছে ফ্রুক্টোজ ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, এটা অ্যালডোলেজ এনজাইমের প্রভাবে তৈরি করবে হচ্ছে 3-ফসফোগ্লিসারেলডিহাইড এবং তৈরি করবে হচ্ছে হাইড্রক্সি, নিচে লিখছি এসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট। এখানে এনজাইম হিসেবে কাজ করবে কে? এনজাইম হিসেবে কাজ করবে অ্যালডোলেজ। এখানে অ্যালডোলেজ এনজাইম কাজ করবে। তো এইগুলো হচ্ছে 9টা এনজাইম, যে কোনো তোমরা 6টা বা 7টা যে কোনটা দিতে পারো। এরপরে হচ্ছে আমরা এনজাইমের প্রভাবক সমূহ নিয়ে আলোচনা করব। জাস্ট সংক্ষিপ্ত করে এটা আলোচনা করছি। তাপমাত্রা, এনজাইম হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং কাছাকাছি অথবা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে কি করতে পারে না, কার্যকারিতা ব্যাপক মাত্রায় হ্রাস পায় এবং এনজাইম সবচেয়ে ভালো কাজ করতে পারে, অর্থাৎ অপটিমাম টেম্পারেচার হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে ভালো কাজ করতে পারে। দ্বিতীয় হচ্ছে পিএইচ, অর্থাৎ এনজাইম পিএইচ দ্বারা প্রভাবিত হয়। একটা নির্দিষ্ট অতিরিক্ত মাত্রায় অ্যাসিড বা অতিরিক্ত মাত্রায় ক্ষার এনজাইম কি করে, নষ্ট করে দেয়। এবং এনজাইমের অপটিমাম পিএইচ হচ্ছে, অপটিমাম পিএইচ যদি বলি 6 থেকে 9 হচ্ছে অপটিমাম পিএইচ। এছাড়াও এক এক যৌগের এক এক ধরনের পিএইচ থাকে, যেমন পেপসিনের ক্ষেত্রে হচ্ছে 2 থাকতে পারে, তারপরে হচ্ছে ইনভার্টিসের ক্ষেত্রে হচ্ছে 4.5 থাকতে পারে, তারপর হচ্ছে সেলোবায়োজের ক্ষেত্রে হচ্ছে 5 থাকতে পারে, তারপরে হচ্ছে ইউরিয়াজের ক্ষেত্রে হচ্ছে 7 থাকতে পারে, ট্রিপসিনের ক্ষেত্রে হচ্ছে 8 থাকতে পারে। এরকম বিভিন্ন পিএইচ এর মান বিভিন্ন যৌগের জন্য থাকতে পারে। এরপর হচ্ছে পানি।
পানি হচ্ছে কি, পানি ছাড়া এনজাইম একদম কার্যকর হয় না, অর্থাৎ এনজাইম কাজ করতে পারে না। শুষ্ক বীজ যেটা আছে, এই শুষ্ক বীজের মধ্যে কিন্তু পানি থাকে না, জন্য কি হয় না, এনজাইম নিষ্ক্রিয় থাকে এবং বীজ অঙ্কুরিত হতে পারে না। যখনই বীজের মধ্যে পানি লাগে এনজাইম অ্যাক্টিভেট হয়, বীজ অঙ্কুরিত হওয়া শুরু হয়। 3 নাম্বার, ধাতু আছে, কিছু ধাতু আছে যারা বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়াকে বাধা দেয়। যেমন কিছু ধাতু আছে, যেমন হচ্ছে Mg2+, তারপরে হচ্ছে Mg2+, ম্যাঙ্গানিজ 2+, তারপরে আছে হচ্ছে কোবাল্ট, তারপরে আছে হচ্ছে নিকেল। এরা হচ্ছে এনজাইমের হারকে প্রভাবিত করে, এনজাইমকে ত্বরান্বিত করে। অপরদিকে কিছু যৌগ আছে, যেমন হচ্ছে সিলভার আছে, তারপরে জিঙ্ক আছে, ম্যাঙ্গানিজ গেল, তো ম্যাঙ্গানিজ তো ছিল ভালো ক্ষেত্রে, এখানে আছে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে কপার। তাহলে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, এরা এই ধাতুগুলো এনজাইমের বিক্রিয়াকে ত্বরান্বিত করে বা এনজাইমকে প্রভাবিত করে বা এনজাইমের কার্যকারিতাকে ইনক্রিজ করে। অপরদিকে হচ্ছে এই সিলভার, তারপরে জিঙ্ক, তারপরে হচ্ছে কপার, এরা এনজাইমকে ডাউন করে, এনজাইমের কাজকে বাধা প্রদান করে বা স্লো ডাউন করে। সাবস্ট্রেটের ঘনত্ব, যত বেশি মাত্রায় সাবস্ট্রেট হবে বিক্রিয়া সাধারণত তত বেশি কন্ট্যাক্ট হবে বা তত বেশি ঘটবে, অর্থাৎ বেশি সাবস্ট্রেট হলে বেশি এনজাইম রিলিজ হয়ে বেশি বিক্রিয়া সংঘটিত হবে। এনজাইমের ঘনত্ব, যদি এনজাইমের ঘনত্ব বেশি থাকে তাহলে সাবস্ট্রেটকে সহজেই পরিপাক করতে সাহায্য করবে। এবং এছাড়াও আরও অ্যাক্টিভ সাইট আছে, অ্যাক্টিভেটর আছে, ইনহিবিটর আছে, ওইগুলো এনজাইমকে প্রভাবিত করে। সর্বশেষ টপিক হচ্ছে এনজাইমের বাস্তব জীবনে গুরুত্ব বা ব্যবহার। অনেকগুলো গুরুত্ব আছে, আমরা এখানে মেজর 8-10টা পয়েন্ট নিয়েছি, আমি জাস্ট মেন পয়েন্টগুলো বলছি। এটা হচ্ছে ফলের রস তৈরিতে, অর্থাৎ ফলের রস তৈরিতে, আঙ্গুরের জুস, বিভিন্ন জুস টুস তৈরির জন্য পেকটিন নামক যে এনজাইমটা আছে সেটা ব্যবহার করা হয়। আমি সংক্ষিপ্তভাবে বলছি। পনির তৈরির জন্য সাধারণত রেনিন নামক যে এনজাইমটা আছে, এটা দুধের ননিকে জমিয়ে এখান থেকে হচ্ছে পনির বা মাখন তৈরিতে ব্যবহৃত হয়। কাপড়ের দাগ যে তুলতে হবে আজকাল, এই কাপড়ের দাগ তুলতে গেলেও আজকাল এনজাইমের ব্যবহার হয়, বিভিন্ন ধরনের এনজাইম আছে যেগুলো কাপড়ের দাগ তুলতে ব্যবহার করা হয়ে থাকে। চামড়া থেকে লোম অপসারণ করার জন্য সাধারণত বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় যারা এই এনজাইমগুলো প্রডিউস করতে পারে। এরপরে হচ্ছে ক্ষত নিরাময়ের জন্য হচ্ছে সাধারণত পোড়া বা ক্ষতস্থানের জন্য কিন্তু এনজাইম কি করা হয়, ব্যবহার করা হয়। হজম শোধনের জন্য, অর্থাৎ পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ, যা যা এনজাইম আছে এগুলো আমাদের পরিপাক করতে সাহায্য করে। তারপর হচ্ছে প্রাণ রাসায়নিক বিশ্লেষণ আছে, কোনো রাসায়নিক বিক্রিয়া যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলোকে শনাক্ত করার জন্য হচ্ছে ইউরিয়েজ, ইউরিকেস, এই এনজাইমগুলো কি করা হয়, ব্যবহার করা হয়। চোখের ছানি অস্ত্রোপচারের জন্য, অর্থাৎ বর্তমানে কি করা হয়, চোখের যে ছানি আছে সেটা হচ্ছে ট্রিপসিন নামক একটা এনজাইম আছে, এটা ব্যবহার করা হয়। ফলে চোখের যে উপরের লেন্সটা আছে, চোখের কোনো ক্ষতি ছাড়াই লেন্সটা গলে যায় এবং চোখের ছানিটা অপারেশন করা হয়, পরে আবার আলাদাভাবে লেন্স ওই জায়গায় বসিয়ে দেওয়া হয় বা স্থাপন করে দেওয়া হয়, ফলে ছানিটাও সরে যায়, ইজিলি কাজটা হয়। রক্ত জমাট বাঁধতে, যদি কখনো মস্তিষ্কে বা ধমনীর মধ্যে রক্ত জমাট বেঁধে যায় তাহলে হচ্ছে ইউরোবাইলেজ নামক এনজাইম আছে সেটাকে ব্যবহার করা হয় এবং এটা বিভিন্ন দেশের মধ্যে জনপ্রিয় হচ্ছে ইউরোবাইলেজ এনজাইমটা আছে। আর লাস্ট হচ্ছে রাবার শিল্পে, যেমন ল্যাটেক্স নামক একটা উপাদান আছে, এই ল্যাটেক্স নামক উপাদান থেকে রাবার উৎপাদনের জন্য ক্যাটালিস নামক এনজাইম ব্যবহার করা হয়। তাহলে আমরা ইতিমধ্যে এই যে এনজাইম টপিকটা নিয়ে মোটামুটি একটা বিস্তারিত আলোচনা করেছি, অর্থাৎ আমাদের কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, লিপিড, এনজাইম, অর্থাৎ আমাদের চ্যাপ্টার 3 কোষ রসায়ন যে অধ্যায়টা আছে এর পূর্ণাঙ্গ আলোচনা হয়ে গেছে। আশা করি তোমরা এই অধ্যায়টা পড়ে উপকৃত হবা, পরীক্ষায় ভালোভাবে এটা থেকে আনসার করতে পারবা। পরবর্তী ক্লাসগুলোতে আমরা হচ্ছে নতুন কোনো অধ্যায়ের টপিক নিয়ে হচ্ছে এই ক্লাস আবার আমরা আপলোড করবো ইউটিউবের মধ্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আবার দেখা হবে।